আমাদের যখন 16 বছর বয়স, মা বাবার সাথে আমরা আজমির শরীফ গেছিলাম। এখান থেকে কলকাতা থেকে রাজধানী এক্সপ্রেস করে আজমির শরীফ। তো সেখানে দেখলাম যে কিছুক্ষণ পরে হট্টগোল হচ্ছে। কি ব্যাপার? যে ওরা আমাদের পাশে বসবে না কারণ আমরা মুসলমান। যে একটা অচ্ছুতের একটা ব্যাপার। কোকরাঝাড় আসামে একটা ছিনতাই হয়। ছিনতাইয়ের গল্পটা আমরা দেখি, নিউজটা দেখি প্রথম পাতায়, এবং আস্তে আস্তে দেখি কি যে সেই গল্পটা একটু একটু করে বড় হচ্ছে, এবং হঠাৎ করে হয়ে গেল যে সেই ছিনতাইকারীরা হচ্ছে বাংলাদেশি, যারা বাংলাদেশ থেকে গিয়ে সেখানে সারাক্ষণ হট্টগোল করে, এবং আস্তে আস্তে আরো বড় হচ্ছে। পুরো সপ্তাহ জুড়ে ওখানে বিভিন্ন পত্রপত্রিকায় নানা ইডিওলজি নির্বিশেষে ওরা বলেই ফেললো এখানে কিন্তু তদন্ত চলছে, তদন্ততে ওরা ঠিক এখনো জানে না কে কি করেছে, কে দায়ী। কিন্তু এই পত্রপত্রিকাগুলো একেবারেই কনফার্ম যে এখানে বাংলাদেশিরা হচ্ছে তৎপর, তাদেরই দোষ, তারা এগুলো করে, এবং সেখান থেকে বেরিয়ে আসে নানা ধরনের খবর যে বাংলাদেশিরা কতদিন ধরে এখানে উৎপাত করে বেড়ায়, নানা ধরনের সমস্যা তৈরি করে এবং রাইট তৈরি করে। তো আমি একটু অবাকই হলাম যে মানে ওরা কি করে জানে এটা, কিভাবে এটা সম্ভব। এবং এরই মাঝে তাদের মুখ্যমন্ত্রী বলে ফেললেন যে বাংলাদেশ থেকে আসা এই মানুষগুলো ভারতের জন্য একটা অন্যতম সিকিউরিটি থ্রেট, ওয়ান অফ দ্য গ্রেভেস্ট সিকিউরিটি থ্রেট। তো সেই জায়গায় এসে আমাকে একটু থমকে দাঁড়াতে হলো যে এখানে আছে পাকিস্তান, যার সাথে নিউক্লিয়ার যুদ্ধ হবে কিনা সেই নিয়ে একটা টেনশন চলছে। ওদিকে আছে চায়না, তার সাথেও সীমান্ত এলাকায় সারাক্ষণ সংঘর্ষ। সেখানে কিনা বাংলাদেশিরা হলো গ্রেটেস্ট সিকিউরিটি থ্রেট। তো এটা আমার কাছে একটু মানে একটা পাজলের মতো হয়ে এসে দাঁড়ালো যে এটা কি হচ্ছে। তো তখন আমি ভাবলাম যে একটু ঘেটে দেখা দরকার যে এখানে অসুবিধাটা কোথায়। তো সেই একটা কৌতূহল থেকে এই কাজের শুরু। এবং আমি এখানে আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই যে সেটা হচ্ছে মার্জিনালিটি নিয়ে, যে এক অর্থে এই যে একটা ঘটনা ঘটলো বিশ্ব পরিসরে, সেটা খুব ছোট একটা ঘটনা। এই এক সপ্তাহ খুব কাভারেজ পেল, তারপরে এভাবে আখ্যায়িত হলো। কিন্তু আপনি যদি এর বাইরে দেখেন, এমনকি আমাদের দেশেও দেখেন, আমাদের দেশের পত্রপত্রিকায় ঠিক একই সময় এ নিয়ে কোনো হাতটাত নাই, কোনো উচ্চবাচ্য নাই। ওরা যে এখানে বাংলাদেশিদের দোষ দিয়ে একটা রাইট এক্সটেন্ড করে ফেলছে, সেটারও কোনো চিহ্ন মাত্র নেই বাংলাদেশে বসে বা বাংলাদেশি পত্রপত্রিকায়। তো এখানে একটা বোঝা গেল যে একটা গড়মিল তো আছে। আপনি যদি কোনো বিশ্লেষক নাও হন, এই যে একটা তফাৎ আছে সেটা খুব সহজে বোঝা যায়। তো সেখান থেকেই আমার যাত্রা শুরু। আমি আসামে যাই দেখতে যে আসলেই ব্যাপারটা আসলে মানে কতখানি বাংলাদেশ বিরোধী ধারণা সেখানে পোষণ করা হয়। তো যেটা প্রথমেই দেখি সেটা হলো যে না, এটা আসলেই তাই। আমি একটা রিসার্চ স্ট্র্যাটেজি ধারণ করেছিলাম। সেটা হলো যে আমি যখন ইন্টারভিউ করবো, আমার বইয়ের কারণে আমার 250 মতো ইন্টারভিউ করা হয়েছে এই 9 বছর সময় জুড়ে। তো আমি যেটা স্ট্র্যাটেজি হিসেবে নিয়েছিলাম সেটা হলো যে আমি মানুষজনকে জিজ্ঞেস করবো যে তাদের জীবন কেমন যাচ্ছে, তাদের অর্থনৈতিক জীবন কেমন যাচ্ছে, হালচাল কেমন, এবং সেখান থেকে তাদের ভাষ্যে বাংলাদেশ কি কোনো স্থান পায় সেটাই আমি দেখার চেষ্টা করছিলাম। তো যেটা দেখলাম, যে আমি একটু ছোট করে দিচ্ছি, মানে সব পুরোটা ডিটেইলে আমি যাচ্ছি না, কিন্তু যেটা দেখলাম যে মোটা দাগে যে আসামে, আমার আসলে বলা যে গুয়াহাটিতে খুব সহজেই এটার উত্তর মিলে। আপনি যদি ধরেন একটা রিক্সা চালকের সাথে কথা বলেন বা একটা হোটেল কর্মীর সাথে কথা বলেন, আপনাকে 4-5টা বাক্যর মধ্যেই আপনি শুনে ফেলবেন যে বাংলাদেশিদের উপদ্রবে তাদের ওখানে উন্নয়ন হচ্ছে না।
তো কিছুক্ষণ পরে মানে অনেক অনেক এরকম প্রশ্নের উত্তর পাওয়ার পর তখন আমি ভাবলাম যে আমি আরেকটু প্রশ্ন করি। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি করে বুঝেন যে এটা বাংলাদেশি? তখন বলে যে তো দেখেই বোঝা যায়। তো তখনও কিন্তু ওরা জানে না যে আমিও বাংলাদেশি। তো বলছে যে দেখেই বোঝা যায়। তো আমি বললাম আচ্ছা আমাকে তাহলে দেখান যে আমরা যে বসে আছি একটা চায়ের দোকানে, আপনি আমাকে একটু দেখান যে বাংলাদেশি। তারপরে দেখলাম যে তারা দেখাচ্ছে যে রিক্সা চালক হচ্ছে বাংলাদেশি, যারা দিনমজুর তারা বাংলাদেশি, যারা কনস্ট্রাকশন ওয়ার্কার তারা বাংলাদেশি। তো সেখানে যে একটা শ্রেণীর একটা জায়গা আছে সেটা খুব দ্রুত বোঝা যায় যে আপনি যদি গরিব হন তাহলে আপনি বাংলাদেশি। আর মানে আমি যেহেতু ওখানে বসে আছি তাদের সাথে কথা বলছি এবং ইংরেজি পারি, আমার বাংলাদেশি হওয়ার সম্ভাবনা আসলে খুবই কম। তো এই একটা পার্থক্য খুব সহজেই এটা চলে আসে। সেখানে যেটা বোঝা যায় আমি তখন আস্তে আস্তে বুঝি যে এখানে গবেষণাটা কে করছে সেটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হয়ে যায়। এবং বাংলাদেশের উপর কাজ বহির্বিশ্বে আপনারা জানেনই যে খুব কম, এবং যতটুকু আছে একটা ভারতীয় লেন্সে দেখা হয়। ভারতীয়রাই আমাদের গল্প বলে, তাদের লেন্স দিয়ে আমাদের গল্প বলে, তারাই বাংলাদেশ এক্সপার্ট হয়ে আসে। এবং আপনি যদি দেখেন, আমি তো কাজ করি আমেরিকাতে যদি সাউথ এশিয়ান স্টাডিজ দেখেন এবং সেখানকার কাজ, সেখানকার গবেষণা, আবারও আপনি দেখবেন যে সেখানে একটা ভারতীয় আধিপত্য কাজ করে। তো আবারও যে লেন্সে আমরা দেখি, হ্যাঁ, যেটাকে বিনাদি কস্তা বলেন দ্য ইন্ডিয়ান লুকিং গ্লাস, এই ইন্ডিয়ান লুকিং গ্লাসই নির্ধারণ করে যে কি ধরনের প্রশ্নই বা আমরা করবো বাংলাদেশ নিয়ে, কি ধরনের কাজ হবে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের উপর গবেষণাটা কেমন হবে। এবং এখানে যে গবেষকের যে একটা খুব মূল্যবান রোল আছে সেটা কিন্তু আমরা ভুলে যাই। এমনভাবে পেশ করা হয় সব তথ্য, সব গবেষণা, যেন সেটা একটা অবজেক্টিভ একটা জিনিস। তো আমার কাজে প্রথম জিনিসটা যেটা আমি করার চেষ্টা করি, যে আমি বলার চেষ্টা করি যে অবজেক্টিভ রিসার্চ বলে আসলে কিছু নাই, আমরা সবাই বায়াসড। আমরা আমাদের ব্যক্তিগত জীবনযাপন থেকে, আমাদের শিক্ষা থেকে, আমাদের পরিস্থিতি থেকে আমরা অনেক কিছু প্রতি ধারণা রাখি, এবং সেগুলো আমরা চাই বা না চাই সেগুলো আমাদের কাজেও উপস্থাপিত হয়। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা যখন একটা গবেষণার কাজ করি, আমাদের পরিষ্কার করে বলে দেওয়া দরকার যে আমাদের পজিশনালিটি, আমরা কোন জায়গা থেকে কাজটা করছি। আমি এই যে আমার ক্ষেত্রে যেমন আমার বলাটা খুব জরুরি যে আমি বাইরে কাজ করি, আমি এই দেশে জন্ম, এই দেশে আমার হিস্ট্রিটা কোথায়, এবং বাইরের আমার হিস্ট্রিটাও কোথায়। এবং এখানে এবং আমার ব্যক্তিগত যে কিছু অভিজ্ঞতা আছে, যেমন আমাদের যখন আমাদের বলছি কারণ আমার একটা জমজ বোন আছে, তো আমরা বলতে অভ্যস্ত। তো আমাদের যখন 16 বছর বয়স, মা বাবার সাথে আমরা আজমির শরীফ গেছিলাম, এখান থেকে কলকাতা থেকে রাজধানী এক্সপ্রেস করে আজমির শরীফ। তো সেখানে দেখলাম যে কিছুক্ষণ পরে হট্টগোল হচ্ছে। কি ব্যাপার? যে ওরা আমাদের পাশে বসবে না কারণ আমরা মুসলমান, হ্যাঁ, যে একটা অচ্ছুতের একটা ব্যাপার। তো ওটা হচ্ছে 96-97-এ। এবং তখনই একটা সময় যখন আমাদের মাত্র স্টার টিভি আসে, আমরা ভারতীয় কসমোপলিটিজম আমরা টিভিতে দেখি, ওদের ডাইভার্সিটি, ইনক্লুসিভিটি, নানান ধরনের কথা তারা বলে, হ্যাঁ, তারা নাচানাচি করে, সবাই মিলে একটা সর্বজনীন একটা ভাব দেওয়ার চেষ্টা করে। এবং সেই যে একটা চিত্র তারা টিভিতে আমাদেরকে দেয়, যেটা আমরা গোগ্রাসে খাই, এবং বলিউডও তখন তুঙ্গে, সেটার সাথে আমাদের এই ব্যক্তিগত এই এক্সপিরিয়েন্সটা এত তফাৎ যে ওটা একটু ভাপা চাকা খাওয়ার মতোই। কারণ সেই সময় আমরা এটাই ভেবেছিলাম যে আমরা ভারতে যাবো, খুব ভালো হবে, এটা ওরা তো খুব উদার, খুব মানবিক, খুব সুন্দর, গানে নাচেই থাকে, কিন্তু আমাদের অভিজ্ঞতাটা কিন্তু আসলে সেরকম হলো না। তো আমি এটা বলছি বলতে যে এই যে আমার একটা নেগেটিভ এক্সপিরিয়েন্স, সেটাও নিশ্চয়ই কোনো না কোনোভাবে আমার বইয়ে ঢুকে যায়, হ্যাঁ, যে এবং এটা আমাদের সবার জন্যই সত্যি হবে যে আমাদের পজিটিভ এবং নেগেটিভ এক্সপিরিয়েন্সগুলোই কালার করে দেবে। তো যেটা বলছি যে
এখানে যেটা গুরুত্বপূর্ণ হয়ে যায় এত 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 বছর পর এসে যখন এসব নিয়ে যখন আবার ভাবি, তখন আবার ভাবতে হয় যে মার্জিনস মানে কি, যে এক অর্থে বাংলাদেশ নিয়ে কাজ বহির্বিশ্বে মার্জিনাল হিসেবে দেখানো হয়। সেই জায়গায় আবার এখন আমি যখন বলছি যে আমি কাজ করব ভারতের বাঙালি মুসলমান সম্প্রদায় নিয়ে, সেটা আরো ছোট, একেবারেই ছোট একটা গোষ্ঠী, এখনই ছোট যে তারা গোষ্ঠী কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন তুলতে পারে, এবং সেখানেও মানুষজন বলবে যে এখানে তো বাঙালি মুসলমান থাকি না, বাঙালি মুসলমানরা তো সব বাংলাদেশে থাকে, এরকম একটা ধারণা যেখানে থাকে সেখানে সেই কাজটা তো আরোই মার্জিনাল। তো এরকম ধরনের মার্জিনাল কাজ কিভাবে করা যায় সেটা নিয়েও একটা প্রশ্ন আসতে পারে। এবং আরেকটা যেটা আমি এটা বলছি কারণ এখানে একটা পলিটিক্স আছে, পাবলিকেশনের পলিটিক্সও আছে, এখানে একটা পলিটিক্স আছে কি নিয়ে কাজ করা যাবে সেটা কে বলে দিবে আমাদেরকে, আমরা কতখানি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারি। এই কাজটা আমি করেছি আমার ইউনিভার্সিটিতে 10 ইয়ার পাওয়ার পরে। 10 ইয়ার আমেরিকান কায়দা হচ্ছে একটা জায়গায় যেখানে যাওয়ার পরে তারা আমার চাকরিটা নিয়ে নিতে পারবে না। এটার আগে এই কাজটা করার সাহস কিন্তু আমার হয়নি, কারণ মনে হয়েছে যে এই একটা জায়গায় যেখানে ভারতীয়দের আধিপত্য আছে সেখানে এই কাজটাকে কেউ সামনে আসতে দেবে না। এমনকি এই বইটা লেখার সময় আমার মনে হয়েছে যে এটা যে আদৌ পাবলিশ করবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নাই, কারণ আবারও যখন এটা রিভিউ প্রসেস দিয়ে যাবে তখন সাউথ এশিয়ান স্পেশালিস্ট কারা হবে, তারা তো আবারও ভারতীয়রাই হবে, তখন তারা এই কাজটাকে গ্রহণ করবে না। এবং এই কারণে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে ডায়াসপোরাতেও বাংলাদেশি একাডেমিকরা একটা জায়গা করে নিতে পারুক। আমাদের এই কারণে ডায়াসপোরাতে যারা কাজ করেন খুবই গুরুত্বপূর্ণ যে একটা সংহতির সাথে কাজ করি, এক অন্যের কাজগুলোকে একটু প্রমোট করি, একটু একসাথে দেখি, একটু একসাথে ভাবি, কারণ একসাথেই কিন্তু আমাদের পদযাত্রা, একসাথেই আমাদের অগ্রগতি হবে, এবং সেটা আমাদের দেশের সাথে কানেকশনটা রেখেই। তো সেই জায়গাতে, এবং এটাও আমি বলবো যে মানে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস ধরা হয় আমাদের ফিল্ডে সবচাইতে ভালো প্রেস, কিন্তু এখানে পাঠানোর আগেও আমি কিন্তু আরো কয়েকটা জায়গায় পাঠিয়েছিলাম, যেমন প্রিন্সটনে, যেমন ডিউকে, যারা সাধারণত আর একটু ক্রিটিক্যাল কাজ ছাপায়, ওরা কিন্তু আমার কাজটা নেয়নি। আমাকে বলেছে যে এটা বেশি বেশি নিশ, এটা বেশি মাইনর, এটার রিডারশিপ আসলে তেমন হবে না। তো এরকমই হয়েছে ব্যাপারটা যে এটা আইদার কেমব্রিজ পাবলিশ করবে অথবা কেউ পাবলিশ করবে না। তো ওরকম একটা জায়গায় যে এই বইটা পাবলিশ হয়েছে, তো সেই জন্য আমি আসলে খুব কৃতজ্ঞ। কিন্তু এখানে যে বাংলাদেশ নিয়ে কাজ করা, বাঙালি মুসলমান নিয়ে কাজ করা, যে আসলে বহির্বিশ্বে একটা কষ্টকর কাজ, সেই কথাটাও আমি আসলে একটু বলতে চাচ্ছিলাম, কারণ সেইখান থেকেই এই কাজের ইন্সপিরেশন। তো এই কাজটা করতে গিয়ে এখন যা বলছিলাম যে আমি আসামে গেলাম, আমি ভাবলাম যে এটা কিভাবে কাজটা করা যায়। আমি ভাবলাম যে এখানে দুটো দিক থেকে আমরা দেখতে পারি, একটা হচ্ছে যে বাঙালি মুসলমানের সংখ্যা কোন জায়গাগুলোতে বেশি, আসামে এবং পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি, এবং অবশ্যই সীমান্ত এলাকাগুলোতে আছেই, তো সেই জায়গাগুলোতে একটা নজর দিতেই হবে। আরেকটা যেটা ভাবলাম যে সেটা হচ্ছে যে একটা পার্থক্য দেখা যেতে পারে হিন্টারল্যান্ড এবং বর্ডারল্যান্ডের মধ্যে, যে বর্ডারল্যান্ডে কিরকম ধারণা থাকে এবং হিন্টারল্যান্ডে, যেমন শহরগুলোতে কলকাতা, গুয়াহাটি। তো আমার হিন্টারল্যান্ড হিসেবে আমি দেখলাম কলকাতা, গুয়াহাটি জায়গাগুলো, এবং বর্ডার এলাকা বিভিন্ন জায়গায়। বর্ডার এলাকার নামগুলো আমি ঠিক বলছি না, কারণ আমি তো আবার সার্ভেলেন্স ভয় পাই, তো ওখানে আবার যদি লোকজন পাঠিয়ে তাদেরকে অত্যাচার করা হয় সেই ভয়।